আমি খুব দরিদ্র পরিবার থেকে উঠে আসি। দরিদ্রের যে কি কষ্ট সেটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি। আর সেই উপলব্ধি পরবর্তীকালে মানুষের সেবায় যতটা সম্ভব আমি করে চলেছি। ছেলেদের পড়াশোনা থেকে শুরু করে এখনও করতে, পড়াশোনা থেকে শুরু করে তাদের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে মানুষ ওষুধ দেখাতে যাবে, যতটা আমার সম্ভব সেটা আমি করে চলছি। অর্থাৎ মানুষের সর্বক্ষণের সাথী হিসেবে আমি কাজ করে বলছেন বিজেপি। তারপরে বিজেপি 1 লাখ তো দূরের কথা, যিনি এবারে বিজেপির প্রার্থী হচ্ছেন সুমন্ত বাবু, তাকে আমি ভালো করে জানি। 1 লাখ কি, আমি বলছি উনি 30 থেকে 40 হাজার ভোটের ব্যবধানে তিনি পরাজিত। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলব, আমার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে স্বপ্ন দেখা ভালো বলছিলেন ডক্টর এপি আব্দুল কালাম, ভারতবর্ষের রাষ্ট্রপতি। স্বপ্ন দেখা হবে, যে স্বপ্ন বাস্তবায়িত হবে না সে স্বপ্ন না। দল আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে আমি বলতে পারি একটা উজ্জ্বল তারকা। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা নির্বাচনে সাগর বিধানসভা কেন্দ্র থেকে আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করে। এই জায়গাতে দাঁড়িয়ে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো পঞ্চায়েত সমিতির সদস্য, কখনো গ্রাম পঞ্চায়েতের সদস্য, কখনো কংগ্রেসের প্রধান ভুটাংশের 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের প্রধান, 2001 সালে তৃণমূল কংগ্রেসের প্রধানকালীন থাকাকালীন আমি তৃণমূল কংগ্রেসের লড়াই করি সাগর বিধানসভায়। সেদিনকার প্রভঞ্জন বাবুর মতন একজন বলিষ্ঠ সিপিএমের নেতা এবং সিপিএমের ভরা যৌবন, তিনি একজন উচ্চশিক্ষায় শিক্ষিত, তেমনি আমি উচ্চশিক্ষায় শিক্ষিত। আমি এমএসসি বিএ, উনি এমএ বিএ। আমার কলকাতা কলেজ থেকে আমি এমএসসি করেছি, শান্তিনিকেতন থেকে বিএড করেছি। পরে শিক্ষকতা করেছি সমানভাবে, কিন্তু শিক্ষকতাটা অত্যন্ত দায়িত্ব নিয়ে করার চেষ্টা করেছি। শিক্ষকতার অবসরে রাজনীতি করেছি। সেই জায়গাতে থেকে আমার যিনি পথ প্রদর্শক রাজনীতিতে, আমার রাজনীতিতে করে, যিনি সাগরদ্বীপের প্রথম বিধায়ক, যাকে আমরা সাগর পথিক বলে বলতে হবে, যিনি সাগরদ্বীপকে পথ দেখিয়েছেন, শ্রী হরিপদ বাগলু, স্বামী ইষ্টানন্দ মহারাজ এবং আমার শিক্ষাগুরু বঙ্কেশ মাইতির আদর্শকে পাথেয় করে একদিকে রাজনীতি, অন্যদিকে শিক্ষকতার দায়িত্ব পালন করেছি। তারপরে 2006 সালে নির্বাচিত হওয়ার পরে তখন কিন্তু বামপন্থী সরকার স্বাভাবিকভাবে কিছু কাজকর্মের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়, বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট, সড়ক, জল নিকাশি, নদী বাঙ্গারি বাঁধ। পরবর্তীকালে বদলানোই বদল চাই, পরিবর্তনের সরকার চাই, একে সামনে রেখে 2021 সালে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এবং সেই সময়
আমিও 2011 সালে সাগর বিধানসভা থেকে পুনরায় আবার নির্বাচিত হয়েছি। তিনি আমাকে শুধু সুন্দরবন উন্নয়ন পর্ষদের সভাপতি করেননি, চেয়ারম্যান করেননি, পরবর্তীকালে তিনি গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেন। এই দাবি আমার দীর্ঘদিনের ছিল। যখন বুদ্ধদেব বাবু আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি সাগরে যখন আসেন, হসপিটালে শয্যা বাড়াবার নিয়ে বিধানসভায় আবেদন নিবেদন করেছিলেন। এখানে তিনি এসেছিলেন 40 শয্যা থেকে 20 শয্যা বিশেষ হসপিটালে রূপান্তরিত করার জন্য। তা সেই জায়গা থেকে লড়াই করেছি এবং সেদিনকার বামপন্থী যারা মন্ত্রী ছিলেন, তার মধ্যে আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী আমাদের আন্তিল, যখন 2006 আমি বেড়ে গেল, তখনও কিন্তু তিনি, যখনই আমি গেছি 2-3টে কাজ নিয়ে তিনি আমাকে করেও দিয়েছেন। তার নজির হিসাবে আপনাকে বলতে পারি যে সাগরের প্রথম যেটা কংক্রিটের রাস্তা হয়েছিল সেটা হচ্ছে স্কুল মোড় থেকে নটেন্দ্রপুর স্কুল, এবং আমার পুরনো যে বাড়ি দিগম্বরী বাজার থেকে একেবারে আদিবাসী পাড়া, এমনি ছোটোখাটো অনেক কাজ করে দিয়েছি সেগুলো। তার পরবর্তীকালে আমাদের সরকার আসে, মুখ্যমন্ত্রী এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি গঠিত হয়, আমাকে আবার চেয়ারম্যান করেন। এটাতে আপনাদের কাছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যেটা আপনি আগে যেটা কথা বলুন, হাতানিয়া দুয়ানা নদীর ব্রিজ আমাদের সরকারের আমলে তখন সাংসদ ছিল সেন যাত্রা, কেন্দ্রীয় সরকারের সাথে লড়াই করে, রাজ্য সরকারের সাথে লড়াই করে তিনি ওটা করেছিলেন। সেদিনকার কিন্তু দেখেছিলাম সিপিএমের নেতৃত্বরা, কান্তিবাবু থেকে মিলনবাবু থেকে শুরু করে সুজনবাবুরা, যাতে হাতানিয়া দোয়ানা নদীর পর ব্রিজ না হয় তার তীব্র বিরোধিতাও করেছিল। তখন তো বিজেপির কোনো এখানে সম্পর্ক ছিল। তা পুনরায় এবারও সেই নামখানাতে সুন্দরিকা দ্বারিকা নদীর উপরে আমাদের সুন্দরবন দপ্তরের অধীনে প্রায় 18 থেকে 20 কোটি টাকা ব্যয়ে একটা বড় ব্রিজ হয়েছে, যেটা হচ্ছে উত্তর চন্দনপেরি থেকে আমাদের দক্ষিণ চন্দ্রনগর বা এই জায়গার মানুষরা যাতে যাতায়াতের পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা, স্কুলের ছাত্রছাত্রীদের যাওয়ার সুবিধা, অ্যাপ্রোচিং রোড থেকে শুরু করে সবই করা হয়েছে। আর গঙ্গাসাগর সেতুর ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় লাগবে, অনেকে অনেক কথা বলেছে বিজেপিরা, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই 2024 সালে তিনি পবিত্র বাজেটে দীর্ঘদিন ধরে ব্রিজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করেছেন এবং তিনি কেন্দ্রীয় সরকারে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অমিত শাহজির কাছে বারবার লিখেছেন যে আপনারা কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন, তাতে আমাদের কোনো অভিযোগ নেই। অথচ কুম্ভ মেলা মানুষ আসার তাদের সুযোগ সুবিধা সবই রয়েছে, কিন্তু নদী পেরিয়ে সাংখ্য দর্শন কপিলে পাদদেশে সে পবিত্র গঙ্গায় স্নান করে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারপর তারা নিরাপদে তাদের বাড়ি পৌঁছে যাচ্ছে। এবং যদি কেউ অসুস্থ হয়ে থাকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের জন্য স্বাস্থ্য বিমা, যদি কেউ মারা যায় স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয়। তাই তিনি মণিগঙ্গা নদীর পর একটা ব্রিজ চেয়েছেন, দেয়নি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলাকে বঞ্চনার যদি ইতিহাস তুলতে হয়, অনেক কথা। 100 দিনের কাজে টাকা দেয়নি, আমাদের বাংলা আবাস যোজনার টাকা দেয়নি, আমাদের গ্রামীণ সড়ক যোজনার টাকা দেয়নি, আমাদের আজকের গ্রামীণ সড়ক যোজনারও টাকা দেয়নি, আমাদের জিএসটির বাবদ যে পাওনা 1,90,000 কোটি টাকা তা দেয়নি। আজকে সমস্ত
এগুলোকে সংস্থাগুলো সমস্তকে আজকের বাণিজ্যিক সংস্থা হিসাবে, বিদেশি বিনিয়োগকারী সংস্থা হিসাবে ব্যবহার করছে। আজকের প্লেন, আজকের ট্রাম থেকে শুরু করে সর্বত্র আজকের ডিজেল পেট্রোলের দাম যে জায়গায় যে দাঁড়িয়েছে, যদিও আমরা চাই না যুদ্ধ, আমরা চাই শান্তি। আজকে সেই জায়গা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এখানে অনুমতি দিলেন না, তাই রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 1700 কোটি টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার দৈর্ঘ্য ডবল লাইনের ব্রিজ নির্মাণের প্রস্তুতি রাজ্য সরকার গ্রহণ করেছে, পদ্ধতিগতভাবে টেন্ডার করেছে এবং আন্তর্জাতিক মানের এলএন টুকরো এই কাজটা পেয়েছে। ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে। 5ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী পবিত্র গঙ্গাসাগর থেকে এটাকে উদ্বোধন করেছে এবং এলএন টুকরোর সঙ্গে আমাদের দুদফায় বৈঠক হয়ে গেল। এখানে যেটুকু জমি দরকার সেই জমি অলরেডি রাজ্য সরকার সেই সব চাষিদের কাছ থেকে নিয়েছে। ওদিকে 100, এদিকে 39, লট নম্বর 8 থেকে প্রায় 139 জনের মানুষ জমি দিয়েছে। অতএব ইতিমধ্যে রাইস সংস্থাকে দিয়েছে তার সয়েল টেস্টে করার জন্য। ইতিমধ্যে জিনিসপত্র, সমস্ত উচ্চ মানের জিনিসপত্র চলে এসছে এবং আমাদের কচু বেরিয়াতে অতিরিক্ত আরও 10 বিঘে জমি গত রবিবার ওদের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন, ভিডিও ছিটতে থাকতে পারেননি, আমি ছিলাম, ওখানকার প্রধান, উপপ্রধান, ওখানকার স্থানীয় লোকেরা। অর্থাৎ ওরা ভাড়া নেবে, ওরা সেই জায়গায় পার্মানেন্ট তারা ঘর করবে, প্রয়োজন হলে তারা ভাড়া বাবদ যেটা নেবে সেই ভাড়া তারা দিয়ে দেবে, ঘর বানিয়ে নেবে। আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলুন, যতই ওরা এসআইআর করুক আর যতই তারা লজিক্যালি ডিসক্রেপেন্সি করুক না কেন, একটা কথা বলবেন আপনারা, হঠাৎ নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনতে হচ্ছে কেন? ভাবছে মমতা ব্যানার্জিকে হারাবে নাকি? যা ইচ্ছা তো নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় সরকার যৌথ মিলে করছে। আইপিএস, আইএস, আপনারা কোনোদিন শুনেছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি পরিবর্তন হয়? কোনো আইনে আছে? অঘোষিত রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে নির্বাচন করছে। দায়িত্ব নিয়ে বলতে পারি, গতকাল কয়েকজন মানুষ আমার বাড়িতে এসেছিলেন, আমাদের মনসাদেব রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের সাথে, কলকাতার মানুষ, তার 50টার বেশি সিট পাবেন। তা আমি সেই জায়গায় বলতে চাই, তৃণমূল কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে চতুর্থবারে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি শপথ। ঠিক আছে। আর সাগর বিধানসভা কেন্দ্র থেকে আপনাদের দায়িত্ব নিয়ে আজকে বলছি, আমার আত্মবিশ্বাস, আত্মপত্তই নিয়ে আমি 30,000 বেশি ভোটে নির্বাচিত হই।